নমস্কার, আপনারা দেখছেন আরসিটিভি সংবাদ। আমার শহর রায়গঞ্জ নিয়ে আপনাদের সাথে আমি তুহিন। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, রায়গঞ্জ শহরে যানজট রুখতে টোটো নিয়ন্ত্রণের উদ্যোগ নিয়েছে পৌরসভা ও প্রশাসন। তারই অঙ্গ হিসাবে রবিবার রায়গঞ্জের বিধান মঞ্চে অনুষ্ঠিত হলো প্রশাসনিক বৈঠক। টোটো নিয়ন্ত্রণে একগুচ্ছ নিয়মাবলী তুলে ধরা হয়েছে বৈঠকে। আগামী 1 জানুয়ারি থেকে নতুন নিয়ম লাগু হবে বলে জানিয়েছে পৌরসভা। এনেছে দুর্ঘটনা ঘটছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে, আর আমাদের আইন অনুযায়ী বলা আছে যে টোটো এনেছে চলবে না। শুধুমাত্র সকাল 7টা থেকে রাত্রি 10টা পর্যন্ত কিছু নিয়মের মধ্যে দিয়ে আমাদের টোটোকে নিয়ন্ত্রণ করার ব্যবস্থা আমরা করতে চলেছি। নাম্বার কম হলেও আপনাদের কিন্তু প্যাসেঞ্জারের ভলিউমটা বেড়ে যাবে। যে আমরা একদিন চলতে পারবো একদিন চলতে পারবো না, তাহলে আমাদের কি করে হবে? রায়গঞ্জ শহরে যানজট একটি বড়সড় সমস্যা। যানজটে সাধারণ মানুষ জেরবার। এই যানজটের অন্যতম প্রধান কারণ হলো অনিয়ন্ত্রিত টোটো চলাচল। অনেকেই মজা করে বলছেন, বর্তমানে রায়গঞ্জ শহরে মানুষের তুলনায় টোটোর সংখ্যা বেশি। সত্যি বলতে শহরের রাস্তার পুরোটাই টোটোর দখলে। দিনকে দিন টোটোর সংখ্যা বাড়ছে। এবারে এই টোটোকে নিয়ন্ত্রণ করতে উদ্যোগী হয়েছে রায়গঞ্জ পৌরসভা। ইতিমধ্যেই বেশ কয়েকবার বৈঠকও হয়েছে। টোটো নিয়ে সিদ্ধান্ত জানাতে রবিবার রায়গঞ্জের বিধান মঞ্চে অনুষ্ঠিত হলো প্রশাসনিক বৈঠক, যেখানে উপস্থিত ছিলেন বিধায়ক কৃষ্ণ কল্যাণী, পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস, উপপৌর প্রশাসক অরিন্দম সরকার, প্রশাসক মণ্ডলীর সদস্য সাধন বর্মন, মহকুমা শাসক কিংসুক মাইতি, শঙ্কর কুণ্ডু, অতনুবন্ধু লাহিড়ী, অলিপ মিত্র সহ অন্যান্যরা। উপস্থিত ছিলেন টোটো চালকেরাও। এদিন দীর্ঘ আলোচনা হয়। টোটো নিয়ন্ত্রণের জন্য যেসব সিদ্ধান্ত গৃহীত হয়েছে সেগুলি হলো: টোটো বিক্রেতাদের আগামীতে টোটোর সামনের কাঁচের ওপরের দৃশ্যমান অংশের রং পৌর এলাকার জন্য নীল এবং পঞ্চায়েত এলাকার জন্য সবুজ করতে হবে। পুরো এলাকায় একদিন নীল এবং একদিন সবুজ টোটো চলবে। সকাল 7টা থেকে রাত 10টা শহরে নিয়ন্ত্রিত থাকবে টোটো। রাত 10টা থেকে সকাল 6টা পর্যন্ত টোটোয় কোনো রঙে নিয়ন্ত্রণ থাকবে না। টোটো বিক্রেতাদের টোটো বিক্রির সময় রেজিস্ট্রেশন নম্বর পৌরসভার ক্ষেত্রে RM এবং পঞ্চায়েত এলাকার নাম অনুসারে করতে হবে। টোটো ক্রেতাকেই টোটোর চালক হতে হবে, ড্রাইভার নিযুক্ত করতে পারবেন না। প্রতিটি টোটোয় ডান দিকের স্থায়ীভাবে লোহার রড লাগাতে হবে, যাতে ওই দিক দিয়ে ওঠানামা করতে না পারেন। প্রতিটি টোটোর সামনে এবং পেছনে লাইট লাগাতে হবে এবং রাতের বেলায় লাইট না জ্বালিয়ে টোটো চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ। জাতীয় সড়ক এবং রাজ্য সড়কে টোটো চালানো আইনত নিষিদ্ধ। যাত্রীবাহী টোটোকে কোনোভাবেই মাল বহন গাড়িতে পরিবর্তন করা যাবে না। যাত্রী নিরাপত্তার কথা মাথায় রেখে টোটোর সামনে এবং পেছনে লাইট ভিজুয়াল লাগাতে হবে। পার্কিং জোন এবং টোটো চলাচলে নির্ধারিত রাস্তা রায়গঞ্জ ট্রাফিক পুলিশ, রায়গঞ্জ পৌরসভা যৌথ আলোচনার মাধ্যমে নির্ধারিত করবে। টোটো নিয়ন্ত্রণে রায়গঞ্জ পৌরসভা আলাদাভাবে বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর অথবা বোর্ড অফ কাউন্সিলরের সিদ্ধান্ত মোতাবেক নিয়ম নির্ধারণ করতে পারবে। আজকে যদি ধরে নেওয়া যায় একদিনে একটা টোটো 500 টাকা ভাড়া তুলছে, আমি দায়িত্ব নিয়ে বললাম এই যদি কালার কোড যদি হয়ে আপনাদের ব্যবসা কমবে না। আপনারা একদিন পর পর করলেও পার ডে আপনারা 1000 টাকা করে ভাড়া তুলবেন, কেননা তখন খালি টোটোকে ঘুরে বেড়াতে হচ্ছে না। আর এখানে আপনাদের লাভ ওই যে 1500 টাকা যেটা ব্যাটারি রিচার্জ, কেননা ব্যাটারি রিচার্জ আপনি সেদিনই করবেন যেদিন আপনাদের টার্ন থাকবে, যেদিন আপনারা টোটো নিয়ে আপনারা যাবেন। তাতে আমরা আশা রাখি যে আমাদের রায়গঞ্জে যে যানজট আছে সেটা একটা সুরাহা হবে, আর সেখানে আপনাদেরও কেননা পেটের মধ্যে কোনো অনাটন আসবে না। এদিন রায়গঞ্জ পৌরসভার প্রশাসক সন্দীপ বিশ্বাস বলেন, 1 জানুয়ারি থেকে নতুন নিয়ম লাগু হবে। বিধায়ক প্রস্তাব দিয়েছেন রাত 10টা থেকে সকাল 7টা পর্যন্ত কোনো নিয়ন্ত্রণ থাকবে না।
তবে সকাল 7টা থেকে রাত 10টা পর্যন্ত নতুন নিয়মে টোটো চলাচল করবে। সম্মানীয় বিধায়ক শ্রী কৃষ্ণ কল্যাণী মহাশয় প্রস্তাব দিয়েছেন যে রাত্রি 10টা থেকে সকাল 7টা পর্যন্ত কোনো নিয়ন্ত্রণ থাকবে না, যেমন খুশি যেমন এখন চলছে তেমন ভাবেই চলবে। তাতে মানুষের সুবিধা হবে, যারা গ্রাম থেকে শহরে আসবেন, শহর থেকে গ্রামে যাবেন বা শহরের উৎপাদিত জিনিসপত্র এখানে নিয়ে আসবেন, তার সব ক্ষেত্রেই সুবিধা মানুষ পাবেন। আর শুধুমাত্র সকাল 7টা থেকে রাত্রি 10টা পর্যন্ত কিছু নিয়মের মধ্যে দিয়ে আমাদের টোটোকে নিয়ন্ত্রণ করার ব্যবস্থা আমরা করতে চলেছি। এই শহরে টোটোকে নিয়ন্ত্রণের জন্য প্রথমেই আমরা রেজিস্ট্রেশন দেব 2 ডিসেম্বর থেকে। 2 ডিসেম্বর থেকে আমরা কিছু রেজিস্ট্রেশন দেওয়ার ব্যবস্থা করব 31শে ডিসেম্বর পর্যন্ত। আর 1 জানুয়ারি 2025 থেকে নতুন আইনে নতুন নিয়মে আমাদের এখানে টোটো নিয়ন্ত্রিত হবে। এতে আমাদের সহযোগিতা দরকার, আপনাদের সহযোগিতা দরকার, সাধারণ মানুষের সহযোগিতা দরকার, টোটো চালক ভাইদেরও। পরবর্তীকালে স্ট্যান্ড চিহ্নিতকরণ হবে, তারপরে ভাড়ার চার্ট তৈরি হবে। একদিনে এটা সম্ভব নয়, তবে 1 জানুয়ারি থেকে নতুন নিয়মে গাড়ি ঘোড়া চলবে। কালার কোড, হ্যাঁ, নীল এবং সবুজ কালারের মধ্যে দিয়ে যাওয়া হবে স্টিকার। তার মানে গোটা গাড়িটাই ওই সবুজ কালার নীল কালারে থাকবে তা নয়, গাড়ির সম্মুখ ভাগে তার মাথাতে দৃশ্যমান থাকবে যে সে সবুজ টোটো না নীল টোটো। এইভাবে একদিন বাদ একদিন সেই টোটো চলবে। ইমার্জেন্সির ক্ষেত্রে সে চলতে পারবে, স্টুডেন্ট নিয়ে সে ভাড়া নিয়ে গ্রাম থেকে শহরে আসতে পারবে, সে ইমার্জেন্সি সময় সে লাল পতাকা বহন করে সে মেডিকেল কলেজে যেতে পারবে, সে নার্সিংহোমে যেতে পারবে, সব অবস্থায় থাকবে। সমস্ত নিয়মাবলীর ক্ষেত্রে টোটো চালকেরা সন্তোষ প্রকাশ করলেও একদিন পরপর ধাপে ধাপে টোটো চলাচলের ব্যাপারে অসন্তোষ রয়েছে। একদিন মানে নীল কালারের টোটো চলবে, একদিন সবুজ কালারের টোটো চলবে, এটা গাইডলাইন্স করলো। আর বললো যে আমাদের বলে মানে আমাদের এটাতে আমাদের মানে হচ্ছে না যে একদিন চলবো একদিন চলবো না, আমরা কি করে চলবো তাহলে? এটাই আমরা বললাম। খুশি, কিন্তু মানে যদি ওই জিনিসটা একটু ওনারা দেখেন তাহলে আমাদের খুব ভালো হয়, যে আমরা একদিন চলতে পারবো একদিন চলতে পারবো না, তাহলে আমাদের কি করে হবে? চলবে না তো। ওনারা বলছেন আমাদের জন্য ওনারা দেখবেন, আমরা তাহলে ওই জায়গাটাই ওই একদিনের ওই ব্যাপারটা, একদিন চলাতে পারবো একদিন চলাতে পারবো না, এটাই। হ্যাঁ বলেছেন, আবার আলোচনা হবে। হ্যাঁ আমাদের ডাকা হবে বলেছেন। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ। রায়গঞ্জ শহরে যানজট মেটাতে পৌর বাসস্ট্যান্ডকে স্থানান্তরিত করা হবে। রায়গঞ্জের শিলিগুড়ি মোড়ে পূর্ত দপ্তরের জায়গায় হবে নতুন বাসস্ট্যান্ড। সেই অনুযায়ী শুরু হয়ে গিয়েছে উচ্ছেদ প্রক্রিয়া। গত কদিন আগেই এই জায়গা পরিদর্শন করে 7 দিনের মধ্যে ওই স্থানের ব্যবসায়ীদের সরে যাওয়ার অনুরোধ জানিয়েছিলেন বিধায়ক কৃষ্ণ কল্যাণী। তিনি পুনর্বাসনের আশ্বাসও দিয়েছিলেন। সেই অনুযায়ী রবিবার থেকে শুরু হয়েছে দোকান ভাঙার প্রক্রিয়া। কিন্তু প্রশ্ন উঠছে, পুনর্বাসন কবে হবে? এই দোকানের ওপরেই চলছিল ক্ষুদ্র ব্যবসায়ীদের সংসার। এখন দোকান ভেঙে ফেলায় কাল থেকে কি করে সংসার চলবে ভেবে পাচ্ছেন না তারা। কতদিনে বাসস্ট্যান্ডের কাজ শেষ হবে আর কতদিনে পুনর্বাসন মিলবে তা নিয়ে দুশ্চিন্তায় সকলেই। উজ্জ্বল কুমার দেবনাথ নামের এক ব্যবসায়ী জানিয়েছেন, এখানে বাসস্ট্যান্ড নির্মিত হবে, সে কারণে দোকান ভেঙে ফেলা হচ্ছে। তারা পুনর্বাসনের অনুরোধ জানিয়েছেন। বলা হয়েছে বাসস্ট্যান্ড হলে পুনর্বাসন হবে, কিন্তু এখন কিভাবে সংসার চলবে? আমাদের দোকান ভাঙাভাঙি হচ্ছে এই জন্যে যে আমাদের এখানে বাস স্ট্যান্ড হবে, আমাদেরকে জানাছিল, নোটিশও দিয়েছিল। তা আমরা অ্যাপ্লিকেশন করেছিলাম যে আমাদের বাস স্ট্যান্ড হওয়ার পরে যেন পুনর্বাসন পাই। ওনারা বলছে যে বাস স্ট্যান্ড হওয়ার পরে পুনর্বাসন পাওয়া যাবে। আমরা ওটাই চেষ্টা করছি। এখন তো দোকান ভাঙা হয়ে গেল, এখন আপাতত খাবো কি? যত তাড়াতাড়ি কাজটা শেষ হবে তত তাড়াতাড়ি আমরা পাবো। বাপ্পা দত্ত নামের এক ব্যবসায়ী জানিয়েছেন, নতুন বাসস্ট্যান্ড নির্মাণের জন্য দোকান ভাঙা হচ্ছে, তবে কবে থেকে কাজ শুরু হবে তা জানেন না। 26টি দোকান ছিল সেখানে, পুনর্বাসন কবে হবে তা নিয়েও সন্দিহান তিনি। দোকান এখানে বাস স্ট্যান্ড হবে, তার জন্য বলেছে দোকানটা সরিয়ে ফেলতে। টাইম তো দিয়েছে। অসুবিধা বলতে আমাদের দোকান নিয়েই তো সংসার, দোকান যদি চলে যায় বেকার হয়ে যাব। এই যত তাড়াতাড়ি কাজটা শুরু হোক, কাজটা সমাপ্ত হোক, আমরাও পুনর্বাসন পাই। কতগুলো দোকান রয়েছে? 26খানা।
সবাইকে পুনর্বাসন বলেছে তো দেবে। কতটা আশাবাদী? আশাবাদী তো আমরা 100%। রাজু দাস নামের অপর এক ব্যবসায়ী জানিয়েছে, নির্দেশিকা আসার 7 দিনের মধ্যে দোকান ভাঙা হলো। দোকানের মাল রাখার জায়গা নেই। এখন রুজি রোজগার কিভাবে হবে ভেবে পাচ্ছেন না তিনি। আমার কাছে পুরানা কাপড় আর বাসনের দোকান করি, আমি হকারি ব্যবসা করি। এখন তো ওটাই আমাদের দুশ্চিন্তা, কিভাবে আমাদের সংসার চলবে। দাদারা বললো যে আমাদের দোকান ভেঙে দাও, 7 দিনের মধ্যে আমরা তো দোকান ভেঙে দিলাম। ভেঙে দেওয়ার পরে এখনো তো কোনো কাজের কোনো নেয়নি ওরা। দাদারা এখনো কাজের কোনো মানে চালু করেনি। এখন কবে যে করবে এরা, এখন এটাই নিয়ে চিন্তা আমাদের। সবাই আমাদের দুর্ভোগের মধ্যে আছি আমরা, সব যে কটা দোকানদার আছি আমরা। সংসার চলবে কি করে, আমরা খাবো কি করে? নজর রাখবো পরবর্তী খবরে। লোকালয় ঝোপঝাড়ের মাঝে অজ্ঞাত পরিচিত এক ব্যক্তির পচা গলা দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য। রবিবার এই ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার অন্তর্গত বীরখই গ্রাম পঞ্চায়েতের ঋষিপুর এলাকায়। স্থানীয় বাসিন্দারা দেহটি দেখে চমকে ওঠেন। খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে। দেহ থেকে দুর্গন্ধ ছড়িয়েছে এলাকায়। জাহাঙ্গীর আলম নামের এক স্থানীয় বাসিন্দা জানিয়েছেন, জঙ্গলের মধ্যে দেহটি পড়ে থাকতে দেখা যায়। দেহ থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। বেশ কয়েকদিনের দেহ বলে মনে হচ্ছে। অ্যাকচুয়ালি এখানে আসলাম এখানে, তো দেখছি একটা মৃতদেহ পড়ে রয়েছে এই জায়গাটায় জঙ্গলের মধ্যে। কি অবস্থা মৃতদেহ? একেবারে দুর্গন্ধ ছড়াচ্ছে, ওই দিকটাই যাওয়াই যাচ্ছে না। জাস্ট এই দিক থেকে আমরা দেখলাম যে একটা মৃতদেহ নিথর পড়ে রয়েছে। জাস্ট আমরা শুনলাম, জাস্ট দেখলাম। পুলিশ এসছে? হ্যাঁ, পুলিশ এসছে। কি চেনা যাচ্ছে? কেউ কিছু চিনতে পারলো? পরিচিত এমনি তো চেহারাটা দেখা যাচ্ছে না, ওই দিক থেকে গন্ধে যাওয়া যাচ্ছে না। এখন দূর থেকে দেখলাম, এমনি পরিচিতি বা মানে চেনা যাচ্ছে না মোট কথা। দেখে কি মনে হচ্ছে, মানে কারেন্টে পাওয়া গেল না অনেক দিনের পুরনো? কি মনে হচ্ছে দেখে? গন্ধ ছড়িয়েছে, এখন নিশ্চয়ই বোঝা যাচ্ছে যেটা অন্তত 2 দিনের আগের হয়তো আর রয়েছে, কিছু একটা ব্যাপার রয়েছে, গন্ধ ছড়িয়ে গেছে। বডি কি পরিস্থিতি রয়েছে? বডি তো এখনো তো দেখা যাচ্ছে যে মোটামুটি আছে গোটাগুটি ভাবেই। এখন দেখা যাক, পুলিশ এসে ওরা সার্চ করবে, দেখবে কিভাবে কি হয়েছে। এলাকার কোনো বাসিন্দা এরকম পোশাকের কাউকে চিনতে পারছে না এখনো? এলাকার বাসিন্দারা এখন চিনতে পারছে কিনা সেটাও বোঝা যাচ্ছে না। তবে হ্যাঁ, যখন একে শনাক্তকরণ করবে তখন হয়তো দেখা যেতে পারে বা বোঝা যেতে পারে যে কি রয়েছে। এখনো অবধি বোঝা যায়নি? না, এখনো অবধি বোঝা যায়নি। সাবাউল আলী নামের এক ব্যক্তি জানিয়েছেন, লোকমুখে শুনে এসে দেখি পচা গলা দেহ। মৃত ব্যক্তির বাড়ি কোথায় তা জানা যায়নি। হ্যাঁ, আমি বাড়ি থেকেই শুনলাম যে একটা লোক মারা হয়েছে। আসে দেখছি যে একটা জঙ্গলের মধ্যে একটা লোক পড়ে আছে। কোথাকার না কেউ বলতে পারছে না। মানে এখানে আপনাদের এখানে এরকম এর আগে ঘটনা ঘটেছিল? না, এই জায়গা তো কোনোদিন হয়নি, দেখিনি আমি। অবাক হচ্ছেন না? অবাকই কথা তো। কি মনে হচ্ছে দেখে? বডিটা দেখে কি মনে হচ্ছে? বডিটা বেশ কিছু কয়েকদিন আগের মৃতদেহ এটা। আপনারা আগে এই সব এলাকাতে টের পাওয়া যায়নি? না। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সদস্য তুলসী রায়। এই ঘটনার জেরে উদ্বেগ প্রকাশ করেছেন তুলসী বাবু। ওই তো এখানে ঋষিপুর আমাদের এখানে একটা বডি পড়ে আছে। ওই তো দেখলাম এখানে যে গন্ধ বাড়াচ্ছে, তো এখানকার মহিলা লোকজন দেখতেছে যে কি ব্যাপার, গন্ধ বাড়াচ্ছে কেন। তখন লোকজন সবাই দেখলো আর কি। কোন জায়গায় পড়েছিল? ওই যে সামনে জঙ্গলটাতে। কি অবস্থায় রয়েছে বডিটা? বডিটা একবারে পড়েছে, যেমন মাটিতে পড়ে আছে। কি মনে হচ্ছে নাকি এই দিককার কেউ? না, এই দিককার তো আমরা কেউ চিনতে পারলাম না, গ্রামবাসী কেউ চিনতে পারেনি। এমনি সেই মৃতদেহের অবস্থা কেমন? মানে পচে গেছে? একদম পচে গেছে, গন্ধ বাড়াচ্ছে, মনে হচ্ছে 7-8 দিন হয়ে গেছে। পুলিশ এসেছিল? পুলিশ আসছিল। মৃতদেহ কোথায় নিয়ে গেল? এখন নিয়ে যাচ্ছে, রানিং নিয়ে যাচ্ছে, হসপিটালে নিয়ে যাচ্ছে। কি বলবো আর, এখানে তো বছরে হয়, আমাদের প্রত্যেক বছরই হয়, আবার হয়ে গেছে। না, এই এলাকায়। সামনে উত্তর দিনাজপুর জেলা বার অ্যাসোসিয়েশনের নির্বাচন, যাকে ঘিরে রবিবার অনুষ্ঠিত হলো মনোনয়ন দাখিল প্রক্রিয়া। এদিন রায়গঞ্জে 20 জন মনোনয়ন দাখিল করেছেন। প্রিসাইডিং অফিসার জয়ন্ত কুমার ব্যানার্জি জানিয়েছেন, সোমবারও মনোনয়ন দাখিল প্রক্রিয়া চলবে। 26 এবং 27 নভেম্বর মনোনয়ন প্রত্যাহারের দিন ধার্য হয়েছে। আজকে আমাদের শিডিউল ছিল যে আজকে 24/11/2024 আমাদের নমিনেশন সাবমিট হলো।
তাতে আমাদেরকে 20 জন ক্যান্ডিডেট কন্টেস্টেড যারা করবে তারা নমিনেশন আজকে সাবমিট করলেন। সেই প্রসিডিওর এবং সেই প্রসেস আমরা চালাচ্ছি। নমিনেশন সাবমিট চলছে এবং আগামীকালও নমিনেশন সাবমিটের তারিখ। শুভাশিস পাল, দেবাশিস গুহ, সুব্রত বসাক, বদরুজ্জামান আদিল, সুজিত সরকার, অজয় কুমার দাস, প্রতাপ কর, অমর কুমার সাহা, সায়ন চৌধুরী, স্বরূপ বিশ্বাস, তারপরে আবার শুভদীপ মুখার্জি আছেন, উনি সাবমিট করেছেন, দীপ্তেশ ঘোষ, রানাউল হক, দীপক দাস, রোহিণী কুমার দত্ত, বিশ্বরূপ দেব, এমডি ইন্তেখাব আলী সরকার, অভিজিৎ কুমার বর্মন, প্রিয়াঙ্কা দত্ত, অর্পণ দাস। আমাদের এটা সম্পূর্ণ লার্নেট আমাদের বারের এক্সিকিউটিভ যারা মেম্বার্স আছে টোটাল মেম্বারদেরকে নিয়ে আমাদের এই ভোটটা হয়। এখানে কোনো সময় কোনো পলিটিক্যাল সিম্বল, পলিটিক্যাল কোনো কালার ব্যবহার করা হয় না। আর উইথড্রলের ডেট কবে? উইথড্রল আছে 26/11 দুপুর 12টা থেকে 3টা পর্যন্ত আমরা স্ক্রুটিনি রেখেছি এবং সঙ্গে আমরা 27 তারিখও রেখেছি উইথড্রল স্ক্রুটিনি। এই 2 তারিখের মধ্যে কালো ধান নিয়ে ক্রমশই বাড়ছে কৌতূহল। এই ধানের উপকারিতা নিয়ে অনেকেই নতুন নতুন তথ্য দিয়েছেন। এবারে এই কালো ধানের উৎপত্তি নিয়ে গবেষণায় নতুন বিপ্লব ঘটালেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রায়গঞ্জের সুদর্শনপুরের বাসিন্দা সুভাষ চন্দ্র রায়। কি উঠে এলো তার গবেষণায়, দেখুন বিস্তারিত। কালো ধানের গবেষণায় নতুন বিপ্লব, আর তা সম্ভব করেছেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপক রায়গঞ্জের সুদর্শনপুরের বাসিন্দা সুভাষ চন্দ্র রায়। আমরা জানি বিশ্বের অর্ধেকেরই বেশি জনসংখ্যা জীবিকা এবং খাদ্যের জন্য ধানের উপর নির্ভরশীল। বহু প্রজাতির ধান আমরা চাষ করে থাকি, তবে এর মাঝে কালো ধান যে কতটা উপযোগী তা অনেকেরই অজানা। পুষ্টিবিদদের মতে সাধারণ ধানের তুলনায় কালো ধানের চালে অনেক বেশি মাত্রায় ফাইবার রয়েছে। কালো চালের ভাত ডায়াবেটিস প্রতিরোধ করতে পারে। আরো বহুবিধ উপকারিতা রয়েছে এই কালো চালের। তবে এই কালো চালের উৎপত্তি কোন দেশে তা নিয়ে রয়েছে বহুমত। গবেষণায় সে বিষয়ে কিছু তথ্য তুলে ধরলেন অধ্যাপক সুভাষ চন্দ্র রায়। সম্প্রতি ইন্ডিয়ান জার্নাল অফ জেনেটিক রিসোর্সে প্রকাশিত তার গবেষণাপত্রে উঠে এসেছে এই কালো চালের ধানের উৎস ভারতবর্ষ হওয়ার সম্ভাবনার কথা। ধানকে 5টি প্রজাতিতে ভাগ করা যেতে পারে: জাপোনিকা টেম্পারেট, জাপোনিকা ট্রপিক্যাল, ইন্ডিকা, আউস এবং সুগন্ধযুক্ত ধান। বিশ্বে ক্রমবর্ধমান জনসংখ্যাকে খাদ্য সরবরাহ করতে বিপুল পরিমাণ ধান উৎপাদনের প্রয়োজন। তাই বিজ্ঞানীদের মধ্যে বেশি উৎপাদনশীল ধান নিয়ে গবেষণার আগ্রহ রয়েছে। এই অবস্থায় এই গবেষণা ভারতের অর্থনৈতিক এবং খাদ্য উৎপাদন ক্ষেত্রে যে কতটা গুরুত্বপূর্ণ তা বলাই বাহুল্য। সুভাষবাবু জানিয়েছেন, বাড়ির ছাদ বিশ্ববিদ্যালয় সহ কালিয়াগঞ্জের কাচনা আমার গবেষণা ক্ষেত্র। এশিয়ায় সাদা ধান প্রতিদিনের ক্যালোরির চাহিদার একটি বড় অংশ পূরণ করে, তবে রংযুক্ত ধানের তুলনায় এর পুষ্টিগুণ তুলনামূলকভাবে কম। কালো এবং লাল চাল পুষ্টিগত উপকারিতার জন্য বর্তমানে ভীষণ জনপ্রিয় হয়ে উঠেছে, কিন্তু এইসব উৎস নিয়ে ভিন্ন মত ছিল। সেই প্রেক্ষিতেই এই গবেষণা শুরু হয়। এই তথ্য ধানের প্রজনন এবং জিনের গবেষণার ইতিহাসে সর্বপ্রথম। ভারতীয় জংলি ধান, স্থানীয় বাদশাভোগ এবং চেঙ্গা ধানের মধ্যে আন্তঃপ্রজাতি সংকরায়নের মাধ্যমে নতুন কালো ধান তৈরি করা হয়েছে। আমি প্রথমেই বলি যে সবাই জানি আমরা যে জংলি ধান থেকেই আমাদের ধানের উৎপত্তি। মানে যে সমস্ত ধান আমরা চাষ করি মাঠে বা চাষিরা চাষ করে, সমস্ত ধানের নাকি উৎপত্তি হয়েছে জংলি ধান থেকে, যেটার বিজ্ঞান ভিত্তিক নাম হচ্ছে অরাইজা রুফিকোকন। আর সেটা সমস্ত পৃথিবী জুড়েই আছে আর কি, ছড়িয়ে ছিটিয়ে। তো সেইখান থেকেই ধানের উৎপত্তি হয়েছে, কিন্তু আমরা জানি না যে কোন জায়গার অরাইজা রুফিকোকন থেকে আমাদের দেশের কালো ধানের উৎপত্তি হয়েছে। তো আমি এইটাকেই নিয়েই গবেষণাটা করছি মেনলি। আমি যেটা দেখলাম যে আমাদের ইন্ডিয়ান যে ওয়াইল্ড রাইস, সেটাকে দিয়ে আমি চেঙ্গা এবং সাদা চাল বাদশাভোগের ক্রস দিয়েছিলাম। আমি দেখলাম যে আমার F2 জেনারেশনে কালো চালের নমুনা দেখা যাচ্ছে। তারপরে আমি F3-তে যাই, দেখলাম কালো চাল। এইভাবে F10 জেনারেশন চলছে এখন, কালো চাল এখনো পর্যন্ত আছে। তো আমি একটা কনক্লুশনে এলাম যে
পৃথিবীতে 5 রকমের ধান আছে, ইন্ডিকা, ইন্ডিকা, জ্যাপোনিকা টেম্পারেট, জ্যাপোনিকা ট্রপিক্যাল, আউশ, বাসমতি বা সাদ্রি। যদিও জ্যাপোনিকাটা জাপান বা চীনে উৎপত্তি হতে পারে, কিন্তু ইন্ডিকা রাইসটা আমাদের ইন্ডিয়ার থেকেই উৎপত্তি হয়েছে। মেইনলি ব্যবহার হয় হচ্ছে এটা কালো চাল। দেখুন, পৃথিবীর এটাকে বলা হয় কি বলবো, এম্পারার্স রাইস বা ফরবিডেন রাইস, মানে রাজা বাদশারা খেত। কেন খেত? বিশেষ করে চাইনিজ রাজারা, চাইনিজ ডাইনাস্টির রাজারা খেত। ফরবিডেন রাইস বলা হয়, মানে অন্য কাউকে অ্যালাউ করা হতো না। আর এটাকে বলা হয় ওই যে মানে এম্পারার্স রাইস, রাজা বাদশারাই খেত। কারণ কি, এগুলো খেয়ে রাজা বাদশারা নাকি 100-150 বছর অবধি বেঁচে থাকতো তারা। কেননা মেইন কারণ হচ্ছে এতে প্রোটিন, ভিটামিন, অ্যান্টিঅক্সিডেন্টস, মেইনলি অ্যান্থোসায়ানিন পিগমেন্ট, যেটা নাকি সায়ানিডিন থ্রিওগ্লুকোসাইড হতে পারে বা পিওনিডিন হতে পারে। এইগুলোকে আমরা অ্যান্থোসায়ানিন বলি, যার জন্য কালো চালের কালো রং। তো এই কম্পোনেন্টগুলো হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্টস এন্ড হাইলি নিউট্রিটিভ ভ্যালু। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ। ভোটের পর ভোট পেরিয়ে যায়, কিন্তু গ্রামের বেহাল রাস্তার কোনো পরিবর্তন হয় না। এমনই ছবি দেখা গেল রায়গঞ্জ ব্লকের 13 নম্বর কমলাবাড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পশ্চিম উদয়পুরে। রাস্তা ঘিরে ক্ষোভ ব্যক্ত করেন এলাকার সাধারণ মানুষজন। কবে এই রাস্তার হাল ফিরবে? জনপ্রতিনিধিদের কাছে প্রশ্ন ছুড়লেন গ্রামবাসীরা। অপরদিকে রাস্তার কাজ নিয়ে আশ্বাসবাণী দিলেন বিধায়ক কৃষ্ণ কল্যাণী। 15 বছরের উপর হয়ে গেছে, রাস্তাটা কোনো মতেই মেরামত হচ্ছে না। আমরা কত চেষ্টা করছি, রাস্তা কত মেম্বার প্রধান এসে দেখে যাচ্ছে, কতবার বলে এই বছর হবে, ওই বছর হবে, এই মাসে হয়ে গেছে। এই তো বলছিল যে দুর্গাপূজার আগে বলে হবে। হ্যাঁ, কোথায়? আর রুগী গেলে পরে রুগী হলো অর্ধেক রাস্তার মধ্যেই আধমরা হয়ে যাবে। শিলিগুড়ি মোড় দিয়ে ঘুরে যদি আসি 3.5 কিলোমিটার রাস্তা এসে জমিতে আসতে হয়। জমি জামা সব লিজে দিয়ে দিছি, কি করবো, নিজে করতে পারি না। এই রাস্তার জন্য একমাত্র ফসল বাড়িতে নিতে পারি না। খুব শীঘ্রই সেই টেন্ডার অ্যাওয়ার্ডেডও হয়ে যাবে আর ওয়ার্ক অর্ডার ইস্যু হবে খুব শীঘ্রই। এই রাস্তার কাজটি হতে চলেছে। ভোট আসে, ভোট যায়, ঝুড়ি ঝুড়ি মেলে প্রতিশ্রুতি, কিন্তু রাস্তার হাল ফেরে না। রায়গঞ্জ ব্লকের 13 নম্বর কমলাবাড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পশ্চিম উদয়পুর একটি রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। সেই রাস্তা দিয়ে বর্তমানে চলাচল করতে গিয়ে চরম সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে। রাস্তার ওপর তৈরি হয়েছে বড় বড় খানাখন্দ। বর্ষাকালে সেই রাস্তায় জল কাদায় চরম দুরবস্থা তৈরি হয়। শীতের মরশুমের সেই রাস্তায় পাথর বেরিয়ে থাকায় মাঝে মধ্যেই দুর্ঘটনা ঘটে। গাড়ি ঘোড়া তো দুরস্ত, টোটো যাতায়াত করতে চায় না রাস্তা দিয়ে। ওই এলাকায় কেউ অসুস্থ হয়ে পড়লে চরম সমস্যায় পড়েন মানুষজন। কোনো একটি টোটোতে করে দুলতে দুলতে রোগীকে হাসপাতালে নিয়ে যেতে হয়। মাঝে মধ্যেই রোগীর অবস্থা আরো আশঙ্কাজনক হয়ে পড়ে। এই রাস্তা দিয়েই রেজিস্ট্রি অফিসে যাতায়াত করেন মানুষজন। রাস্তা দিয়ে স্কুল কলেজের ছেলেমেয়েরাও যাতায়াত করে। ফলে এমন একটি রাস্তার দুরবস্থা ঘিরে সংকটে সাধারণ মানুষ। তাদের অভিযোগ, ভোটের সময় সমস্ত নেতারা প্রতিশ্রুতি দিয়ে যান, কিন্তু ভোট পেরিয়ে গেলে আর কেউ দেখা করেন না। স্থানীয় বাসিন্দা গৌতম কুমার দাস বলেন, 15 বছরের বেশি সময় ধরে এই রাস্তার খারাপ অবস্থা। বিধায়ক বা সাংসদ কেউই রাস্তার ব্যাপারে উদ্যোগী হননি। কিভাবে এমন বেহাল রাস্তা দিয়ে যাতায়াত করবে মানুষজন, তা নিয়ে উঠছে প্রশ্ন। এই রাস্তাটা আমাদের দীর্ঘদিন থেকে খারাপ। দীর্ঘদিন বলতে কি, 15 বছরের উপর হয়ে গেছে, রাস্তাটা কোনো মতেই মেরামত হচ্ছে না। আমরা কত চেষ্টা করছি, আমরা খুব আশা করে মাননীয় কল্যাণীবাবুকে ভোট দিয়ে জিতিয়েছি, ভাবছি রাস্তাটা হবে, তাও হয় নাই। এখন নতুন সংসদ, আমাদের বিজেপি নতুন সংসদ, ওনাকেও জানিয়েছি, কিন্তু রাস্তাটা কোনো মতেই কেউ কিছু করছে না। আমরা এখানে রুগী নিয়ে চলাচল করতে পারি না। রাস্তায় তো টোটো চলছেই না, রুগী নিয়ে গেলে রুগী রাস্তাতেই মারা যাবে। আমরা এই অবস্থায় আছি। রাস্তাটা 1 কিলোমিটার হবে, 1 কিলোমিটার খুবই খারাপ রাস্তাটা। এই রাস্তাটা পঞ্চায়েতের রেকর্ডের রাস্তা, কিন্তু রাস্তা হচ্ছে না। স্থানীয় বাসিন্দা দিলীপ দে বলেন, রাস্তার অবস্থা ভাঙাচোরা, ঠিকভাবে চলাচল করা যায় না। কেউ অসুস্থ হলে টোটো আসতে চায় না। প্রধান পঞ্চায়েত সদস্য এসে দেখে যান, কিন্তু কোনো কাজ হয় না। রাস্তা নিয়ে আমাদের রাস্তা খুব একদম ভাঙাচোরা রাস্তা। হ্যাঁ, বৃষ্টি হলে জল জমে যায়, কাদা হয়ে থাকে রাস্তা, আমাদের সাইকেল নিয়েও যাওয়া যায় না। এখন তো বৃষ্টি বাদল নেই, এখন রাস্তায় যে পাথরগুলো সব বাড়ায় আছে,
হ্যাঁ, হাইটেও যাওয়া যায় না, একটা টোটো নিয়ে যাওয়া যায় না। যদি আমাদের পাড়াতে কোনো কোনো কারো যদি অসুখ বিসুখ হয়, একটা টোটোর জন্য যদি ডাকি যে এই অমুক জায়গায় একটা রুগী আছে, টোটোওয়ালাও আসে না, যে রাস্তা আপনাদের এখানে এই রাস্তা দিয়ে আমরা যাবো না টোটো নিয়ে। আপনারা কি কাউকে জানিয়েছিলেন এই রাস্তার ব্যাপারে? রাস্তা কত মেম্বার প্রধান এসে দেখে যাচ্ছে, কতবার বলে এই বছর হবে, ওই বছর হবে, এই মাসে হয়ে গেছে। এই তো বলছিল যে দুর্গাপূজার আগে বলে হবে, হ্যাঁ কোথায়, পরে বলে দুর্গাপূজার পরে। স্থানীয় বাসিন্দা রীতি দে বলেন, এই রাস্তা দিয়ে চলাচল করা দুরূহ। রোগী নিয়ে যাতায়াত করতে গিয়ে আধমরা অবস্থা হয়ে যায়। ভোটের সময় সবাই প্রতিশ্রুতি দিয়ে যায়, ভোট পেরিয়ে গেলে কেউ চেনেন না। এই যে রাস্তা ভাঙাচুরা, কেউ যাইতে পারে না, তারপর অসুবিধা হয়, টোটো ডাকলে টোটোই হয় না, আর রুগী গেলে পরে রুগী হলো অর্ধেক রাস্তার মধ্যেই আধমরা হয়ে যাবে, এগুলোই সমস্যা। কি চাচ্ছেন আপনারা? যখন ভোট আসে তখনকার ভোটের সময় বলে যে হলো রাস্তা করে দিবে, তারপরে ভোট পার হয় তখন আমাদের কার চিনে না। কি চান আপনারা? রাস্তাটা হইলে পরে ভালো। স্থানীয় বাসিন্দা বিজয় কুমার দাস বলেন, ওই এলাকায় রয়েছে তার বেশ কিছু জমি। বাড়ি থেকে জমিতে যেতে আসতে ওই রাস্তা দিয়ে সমস্যায় পড়তে হয়। ঘুরপথে আসতে গেলে 3.5 কিলোমিটার ঘুরতে হয়। এর জেরে জমির ফসল বাড়িতে নিয়ে যেতে পারেন না। সমস্যা বলতে আমার বাড়িটা এই এই যেখানে দাঁড়ায় আছে সেখান থেকে আমার 2 কিলোমিটার দূরে আমার বাড়িটা। এই বাদ দিয়ে আমার রাস্তা যাতায়াত করার, শিলিগুড়ি মোড় দিয়ে ঘুরে যদি আসি 3.5 কিলোমিটার রাস্তা এসে জমিতে আসতে হয়। আর রাস্তার এই অবস্থা হাল দেখে একবার আসলে আর দ্বিতীয়বার আসতে ইচ্ছা করে না। জমি জামা সব লিজে দিয়ে দিছি, কি করবো, নিজে করতে পারি না। রাস্তার জন্য বয়স হয়ে গেছে, এই রাস্তার জন্য একমাত্র। ফসল বাড়িতে নিতে পারি না, কেউ যায় না। হ্যাঁ, এই অবস্থার মধ্যে আছি আমরা। এই গোটা পশ্চিম উদয়পুরটা এই সমস্যার মধ্যে আছি আমরা রাস্তার জন্য। আমাদের এই রাস্তাটা হয়ে গেলে তো আর সমস্যা থাকে না। রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী বলেন, রেজিস্ট্রি অফিস থেকে ফিরোজপুর হয়ে কর্ণজোড়া পর্যন্ত রাস্তাটির টেন্ডার হয়েছে। খুব দ্রুত সেখানে কাজ শুরু হবে। না, আমি যদি কোনো প্রতিশ্রুতি দিই, কমিটমেন্ট করলে আমি সেটা চেষ্টা করি যাতে আমার কমিটমেন্টের টিকুক। সেই জন্য আপনাদের মাধ্যমে ওই এলাকা নিবাসীকে আমি জানাতে চাই, সেই রাস্তা রেজিস্ট্রি অফিস থেকে নিয়ে ফিরোজপুর হয়ে কর্ণজোড়া অবধি টোটাল 5.1 কিলোমিটার, সেটা অলরেডি RIDF থেকে টেন্ডার হয়ে গেছে, টেন্ডার নোটিশ হয়ে গেছে। খুব শীঘ্রই সেই টেন্ডার অ্যাওয়ার্ডেডও হয়ে যাবে আর ওয়ার্ক অর্ডার ইস্যু হবে। খুব শীঘ্রই এই রাস্তার কাজটি হতে চলেছে। RCTV সংবাদ, রায়গঞ্জ। নজর রাখবো পরবর্তী খবরে। বিদ্যাভারতী আয়োজিত সংস্কৃতি মহোৎসবে জাতীয় স্তরে ফের রায়গঞ্জের সাফল্য। এবারে জাতীয় খেতাব অর্জন করলেন রায়গঞ্জের মেয়ে আরাত্রিকা পাল। সম্প্রতি মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, যেখানে ক্ষেত্রস্তরে 28টি রাজ্যের প্রতিযোগীরা অংশ নিয়েছিলেন। তাৎক্ষণিক বক্তৃতায় অংশ নেন রায়গঞ্জের নেতাজি পল্লীর বাসিন্দা সারদা বিদ্যা মন্দির ইংরেজি মাধ্যমের ছাত্রী আরাত্রিকা পাল। তিনি প্রথম স্থান অধিকার করেন, তাকে বিশেষভাবে পুরস্কৃত করা হয়। আরাত্রিকা জানিয়েছেন, 4 বছর বয়স থেকে আবৃত্তি শুরু করেন তিনি। ছোট থেকেই তাৎক্ষণিক বক্তৃতায় অংশগ্রহণ করতেন। বাবা মা তাকে যথেষ্ট উৎসাহ জুগিয়েছে। বিদ্যালয়ের অধ্যক্ষ রাজবলি পাল সহ অন্যান্যরাও যথেষ্ট সহযোগিতা করেছেন। আমি 4 বছর বয়স থেকেই আবৃত্তি শিখি, তো সেখান থেকেই বলার প্রতি ভালোবাসাটা, আর ছোট থেকেই মা বাবা এই বক্তৃতা প্রতিযোগিতায় খুব উৎসাহ দিয়েছে। অনেক জায়গায় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে এই স্পিচের কম্পিটিশনগুলোতে আমি নাম দিতাম, তো সেখান থেকেই স্কুল আমাকেও অনেক প্রচুর অপরচুনিটিস দিয়েছে। এটা বিদ্যাভারতীরই আয়োজিত একটা বক্তৃতা প্রতিযোগিতা, সাংস্কৃতিক মহোৎসবের আন্ডারে হয়, তো সেখান থেকেই বলার প্রতি আগ্রহ এবং এই লাইনে যাওয়া। এটা আমাদের স্কুলের মধ্যে প্রথমে হয়েছিল। স্কুলের, হ্যাঁ, সারদা স্কুলের সমস্ত আমাদের 9 to 10 একটা গ্রুপ, সেই গ্রুপের পার্টিসিপেন্টসদের মধ্যে আমাদের একটা কম্পিটিশন হয়েছিল, সেখানে আমি ফার্স্ট হই। তো তারপরে লেভেলটা, যেটাকে বিদ্যাভারতীর নামকরণে সেটা প্রান্ত লেভেল, সেই প্রান্ত স্তরে আমি উত্তরবঙ্গের মধ্যে প্রথম হই।
উত্তরবঙ্গের প্রতিটা স্কুলের মধ্যে আমি প্রথম হই। তারপর আমি ক্ষেত্র স্তরে যাই। ক্ষেত্র স্তরে দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ আর উড়িষ্যা ছিল। তার মধ্যে থেকে আমি প্রথম হই। তারপরে আমি যাই জাতীয় স্তরে, মানে ন্যাশনাল স্তরে, যেটা লাস্ট লেভেল। তো সেখানে 11টা ক্ষেত্র, 28টা স্টেটকে কম্বাইন করে 11টা ক্ষেত্র তৈরি হয়। তো সেখান থেকে আমি ফার্স্ট হয়েছি। স্কুল সবসময় আমাকে ভীষণ উৎসাহ দিয়েছে। স্কুলের টিচার্সরা, আমার স্কুলের প্রিন্সিপাল রাজবলি স্যার ভীষণভাবে আমাকে হেল্প করেছে। আর তারপর তো আমার মা বাবা আছেই, তারা সবসময় আমাকে গাইড করার চেষ্টা করেছে। আরাত্রিকার এই সাফল্যে যথেষ্টই খুশি তার মা টুম্পা চন্দ। আসলে পারদর্শী কতটা করে তুলতে পেরেছি সেটা বলতে পারবো না, কিন্তু আমার মনে হয় তাৎক্ষণিক বক্তৃতাটা সবার ক্ষেত্রেই জানা উচিত। আজকের বর্তমান সমাজ হোক বা যে কোনো মানুষের জ্ঞান অর্জন করার জন্য মনে হয় তাৎক্ষণিক বক্তৃতাটা খুব প্রয়োজন। কারণ আমরা খুব বই কেন্দ্রিক হয়ে গেছি আজকাল। যা পড়ছি তাই খুব ভালোভাবে লিখছি, সেটা না। সেই পড়ার বইয়ের বাইরেও আমি সবসময় ওকে ইনসিস্ট করি যে পড়ার বইয়ের বাইরেও অনেক কিছু জানার আছে, অনেক কিছু শেখার আছে, অনেক কিছু জানার আছে। যে কেউ যদি তোমাকে জিজ্ঞাসা করে তাহলে তুমি যেন বলতে পারো। সে কারণে আমি চেষ্টা করি ওকে অনেক রকম বই দেওয়ার। হ্যাঁ, আমি অনেক রকম বই প্রোভাইড করার ওকে চেষ্টা করি, যতটা ও জানতে পারে ওর সেটা ভবিষ্যতে হয়তো ভালো হবে, সেই চেষ্টাতেই আমি আজকে। হারিয়ে যাচ্ছে, কিন্তু আমার মনে হয় প্রত্যেকটা সাংস্কৃতিক অনুষ্ঠানে খুব ছোট ছোট করে হলেও এই তাৎক্ষণিক বক্তৃতাটা রাখা খুব প্রয়োজন। এই ইভেন্টটা বাচ্চাদেরকে খুব শেখার প্রতি আগ্রহী করে, আর আরেকটা তাদেরকে বলতে সাহায্য করে। আমরা কিন্তু আজকে ভয়েস রেইজ করার লোক হারিয়ে ফেলেছি সমাজে, সেই জন্য আমার কাছে এটা খুব এফেক্টিভ। আমার শিক্ষকতার বাইরে বাকি পুরো সময়টাই আমি চেষ্টা করি ওর প্রয়োজনে আসার। এখন বড় হয়েছে, এখন আর অত হয়তো আমাকে প্রয়োজন হয় না, কিন্তু তবুও আমি ছোট থেকে এভাবেই ওর পেছনে যতটা সময় পেয়েছি ওর পেছনে ওকে তৈরি করার জন্য চেষ্টা করেছি। রায়গঞ্জের মিলনপাড়ার প্রণবানন্দ যোগাশ্রমের পরিচালনায় অনুষ্ঠিত হলো 44তম বাৎসরিক যোগাসন প্রতিযোগিতা। রায়গঞ্জের সুপার মার্কেটে চেম্বার অব কমার্সে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়, যেখানে মহকুমা, জেলা ও চ্যাম্পিয়নদের নিয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রায় 150 জনেরও বেশি প্রতিযোগী এই কর্মসূচিতে সামিল হন। আমাদের তো রায়গঞ্জ প্রণবানন্দ যোগাশ্রম মিলনপাড়া উত্তর দিনাজপুরের পরিচালনায় 44তম বার্ষিক যোগাসন প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে এই মঞ্চে। এই উপলক্ষে 3টা প্রতিযোগিতা আছে। প্রথমে রায়গঞ্জ মহকুমা প্রাথমিক বিদ্যালয় ভিত্তিক যোগাসন প্রতিযোগিতা, তারপরে হচ্ছে জেলা ভিত্তিক যোগাসন প্রতিযোগিতা, তারপরে চ্যাম্পিয়নদের নিয়ে চ্যাম্পিয়ন সাউন্ড এবং স্বর্গীয় মতিলাল রায় স্মৃতি পুরস্কারটা তাদের হাত তুলে দেবো, যারা চ্যাম্পিয়ন সাউন্ড। 12টি বিভাগে হচ্ছে, একেবারে ছোটো থেকে বয়স্ক পর্যন্ত। বিভাগটা ধরুন ক বিভাগ প্রথমে প্রাইমারি স্কুল কম্পিটিশন, সেখানে ক্লাস হিসেবে হচ্ছে 2 পর্যন্ত একটা গ্রুপ, 3, 4 একটা গ্রুপ, প্রাইমারি স্কুল শেষ হয়ে গেল। তারপরে বয়স হিসাবে 10 থেকে 14, 14 থেকে 18, 18 থেকে 24, এইভাবে ভাগ করা আছে। আমার শহর রায়গঞ্জ এখনকার মতো এই পর্যন্তই। পরবর্তী খবরের জন্য নজর রাখুন শুধুমাত্র RCTV সংবাদে। নমস্কার।